হ্যালো 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 আমার ক্লাস 7 এর চুটকু পুটকু দল, পরীক্ষা তো একদম সামনে চলে এসেছে আর আমরাও চলে এসেছি একদম পরীক্ষার সিলেবাসের একদম মুখোমুখিতে। আজকে তোদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা কবিতা আর একটা পত্রাবলী। চিরদিনের কবিতা আর ভানু সিংহের পত্রাবলী, এই দুটো টপিক আজকে আলোচনা করব। পরীক্ষা খুবই কাছে চলে এসছে, তোরা অলরেডি শুরু করে দিয়েছিস প্রচণ্ডভাবে পড়াশুনো। আমি অলরেডি অনেকগুলো ভিডিও চলে গেছে এর আগে। তো চলো আজকে তোমাদের চিরদিন এবং ভানু সিংহের পত্রাবলী দুটোই আজকে আমরা পড়বো। সেখান থেকে কি কি শর্ট কোশ্চেন আসবে, কোন কোন লাইন থেকে ছোট প্রশ্ন আসতে পারে, কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, আমরা সেগুলো আজকে আলোচনা করব। তো চলো শুরু করব। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে চিরদিনের সুকান্ত ভট্টাচার্যের লেখা এবং ভানু সিংহের পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চলো প্রথম আমরা শুরু করব চিরদিনের। এই চিরদিনের কথাটার মানে কি? চিরদিনের কথাটা বলতে আমরা কি বুঝি? যে চিরকালীন। চিরদিনের কথাটা বলতে কি বুঝি? যা চিরকালীন বা যা সব সময়ের জন্য থাকে, সব সময়ের জন্য যা থাকে। বা আমি যদি আরেকটু গোদা বাংলায় বলতে যাই, যে সব সময় যা বর্তমান, সেইটাকে আমরা বলি চিরদিনের। সূর্য চিরদিন পূর্ব দিকে উঠছে, তার মানে কি সব সময় সূর্য পূর্ব দিকে উঠছে। চিরদিন এই মানুষটাকে মনে রাখবো, মানে সব সময় এই মানুষটা আমার মনের মধ্যে থাকবে বা আমি তাকে আমার স্মৃতিতে রাখবো। তাই চিরদিনের বলতে কবি বুঝিয়েছেন যে চিরকালীন, অর্থাৎ সব সময় যা এক রকম থাকে বা যা মলিন হয়ে যায় না, যা আমাদের মধ্যে অমলিন অবস্থায় থাকে, সেটা হচ্ছে চিরদিনের। চলো এবার আমরা কবিতায় যাই। বলছে এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। কবি এখানে একটা গ্রামের পরিবেশের কথা উল্লেখ করেছে, কবি এখানে একটা সুন্দর গ্রাম্য পরিবেশের কথা উল্লেখ করেছে। আমরা সময়ের সাথে সাথে যতই ব্যস্ত হয়ে যায় না কেন, সময়ের সাথে সাথে আমরা যতই ছুটোছুটি করি না কেন, আমরা সময়ের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছি, কিন্তু কোনো কোনো জায়গায় এসে আমরা থেমে যাই, যেখানে সময়টাও যেন থমকে যায়। আমরা এখন পৃথিবী, মানে এখন যত আধুনিকের দিকে গেছি, যত আমরা ব্যস্ততার দিকে গেছি, তত আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু ভীষণভাবে দৌড়চ্ছি। সময় কোথা থেকে বয়ে যাচ্ছে, সময় যেন মনে হচ্ছে একদম হুড়মুড়িয়ে চলে যাচ্ছে, তাই তো? বুঝতেই পারছি না কখন সকাল থেকে বিকেল হচ্ছে, বিকেল থেকে রাত হচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আমরা বুঝেই উঠতে পারছি না আমাদের ব্যস্ততার মধ্যে। কিন্তু কবি বলছেন কোনো কোনো জায়গায় সময়ও যেন থমকে যাচ্ছে। সেই জায়গাটাতে গেলে মনে হচ্ছে যে না, সময় এগোচ্ছে না, ওইখানে যেন সময়টা পার্টিকুলার ওই জায়গায় যেন সময়টা আমাদের থেমে আছে। তা কবি এখানে একটা গ্রামের পরিবেশের কথা বলেছে, যে এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয়, পায়ে পায়ে পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা। অর্থাৎ একটা গ্রামের সুন্দর পরিবেশের কথা বলেছে, গ্রাম্য প্রকৃতির পরিবেশের কথা বলেছে, যেখানে বৃষ্টি মুখর একটা গ্রাম, লাজুক একটা গ্রাম, সেখানে এসে থেমে গেছে কিন্তু ঘড়ির কাঁটা। অর্থাৎ গ্রামের যে পরিবেশ, যে সেটা কিন্তু সেই প্রাচীনের মধ্যেই আটকে গেছে, সময়ের সাথে সাথে তা বয়ে চলে আসেনি বা সময়ের সঙ্গে সঙ্গে তার কোনো চেঞ্জ হয়নি। গ্রামটা কিন্তু সেই গ্রামের মতনই আছে। সবুজ মাঠেরা পথ দেয়, পায়ে পায়ে পথ নেই নেই গ্রামের মাটিতে, গ্রামের সবুজ মাঠে যখন হাঁটবি তখন দেখতে পাবি চারিদিকে সবুজ মাঠ, মাঝখানে একটা সরু রাস্তা চলে গেছে। ওই যে মানুষ ওই রাস্তাটা দিয়ে প্রতিনিয়ত পায়ে পায়ে হাঁটছে, পায়ে পায়ে হাঁটছে, তো সেই যে পায়ে পায়ে হাঁটছে সেই রাস্তাটা, সেই জায়গাটা কিন্তু একটা সরু রাস্তা হয়ে গেছে, সেখানে ঘাস মারিয়ে মারিয়ে একটা সরু রাস্তা হয়ে গেছে। তো তাই বলছে সবুজ মাঠেরা পথ দেয়, পায়ে পায়ে পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাস ঝাড়ে আত্মদানের সারা। আত্মদানের মানে নিজেকে দান করে দেওয়া, নিজেকে দান করা বা নিজেকে বিলিয়ে দেওয়া যাকে বলে, নিজেকে দান করা। তাহলে বলছে যে ওই গ্রামের পরিবেশটা কেমন, সেখানে জোড়া দিঘি,
অর্থাৎ একসঙ্গে দুটো দিঘি, তার পাড়েতে তালের সারি। দেখ ছবিটাই তোরা দেখতে পাবি যে জোড়া দিঘি এবং পাড়ে পাড়ে দেখ তাল গাছ। একটা সুন্দর গ্রাম্য প্রকৃতির সৌন্দর্যের কথা কিন্তু কবি এখানে বলেছেন। একটা গ্রামের সুন্দর পরিবেশের কথা, যেখানে এসে সময়টাই থমকে গেছে, সময়ের সাথে সাথে ব্যস্ততার সাথে সাথে কিন্তু সেই জায়গাটা কিন্তু পাল্টে যায়নি। সভ্যতা যত উন্নতি হচ্ছে, আধুনিকের দিকে আমরা যত যাচ্ছি, শহরাঞ্চলের মানুষেরা কিন্তু তত বেশি সবকিছু দেখ উন্নতর দিকে যাচ্ছে, সবকিছু যেন পরিবর্তন হয়ে যাচ্ছে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু কবি বলছেন এই গ্রামটা যেন চেঞ্জ হয়নি, তার পরিবেশটা যেন একই রকম রয়ে গেছে, তার যে পরিবেশের যে সৌন্দর্যটাও একই রয়ে গেছে, মাঠের সবুজ ঘেরা মাঠটাও যেন একই রয়ে গেছে, জোড়া দিঘিটাও যেন একই রয়ে গেছে। সেইখানে এসে সময়টা যেন থমকে গেছে। তাই বলছে জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা, অর্থাৎ নিজেকে যেন দান করছে। পচা জল আর মশাই অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া, অর্থাৎ কৃষকদের পাড়া। অর্থাৎ দেখ এখানে গ্রাম্য পরিবেশটা কেমন হয়, যেখানে দেখবি ডোবার মতন থাকে, ডোবা থাকে, সেখানে মশা টশা হয়, খুব একটা উন্নত পরিবেশ নয়, একদম মানে একটা অজ গ্রাম, যেখানে ঠিকঠাকভাবে কোনো কিছু দেখাশোনা হয় না, যেখানে পচা জল টল এইসব সব ইয়ে হয়ে থাকে। তো তাই বলছে নীরব এখানে অমর কিষান পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। তাহলে বলছে এই গ্রামের পাশের কি নদী, যা বর্ষায় বিদ্রোহ করে, অর্থাৎ বর্ষাকালে নদীর জল উপচে যায়, উপচে গিয়ে একদম পাড় ভেঙে চলে আসে। বিদ্রোহ করে মানে কি, শান্ত নদী তার বিদ্রোহী রূপ ধারণ করে, বিধ্বংসী হয়ে যায়, সব কিছু ভাসিয়ে দেয়, মাঠ ভাসিয়ে দেয়, মাটির ঘর বাড়ি ভেঙে দেয়। যখন দেখবি আমরা পড়েছি, আমরা এগুলো খবরেও দেখে থাকি, যে গ্রামের দিকে যখন বর্ষাকালে বন্যা হয়, বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টিতে বন্যায় কিন্তু গ্রামের নদীগুলো একদম উপচে পড়ছে জল, এবং সেখান থেকে একদম সমস্ত কিছুকে ভাসিয়ে দিচ্ছে, মাঠ ভাসিয়ে দিচ্ছে, ধানের জমি, চাষের জমি ভাসিয়ে দিচ্ছে, বাড়ি ঘরগুলো, ছোট ছোট যে কুটিরগুলো সেগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই দেখ বলছে বর্ষায় কিন্তু নদীগুলো কি হয়, বিদ্রোহ সৃষ্টি করে। গোয়ালে পাঠাই ইশারা সবুজ ঘাস, এই গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। সবুজ ঘাগরা মানে গ্রামটাকে কিন্তু কবি একদম সবুজে ঘেরা। ঘাগরা কেমন হয় দেখবি, এরকম ঘের দেওয়া হয় না ঘাগরা, ঘাগরা দেখেছিস তো, ঘাগরা কেমন হয়, আমরা ঘাগরা পরি যখন, একদম ঘের দেওয়া, একদম এতটা পুরো ঘের। তো কবি কিন্তু ঘাগরার সাথে কেন তুলনা করেছেন, ওই যে ঘাগরাটার যেমন ঘের থাকে, তেমনি কবি বলেছেন গোটা গ্রামটা যেন সবুজ দিয়ে ঘেরা, গোটা গ্রামটা যেন মনে হচ্ছে সবুজ ঘাগরা পড়ে আছে। দূর থেকে যেন মনে হচ্ছে ঘাগরা, দেখবি আমরা যখন এরকম করে ঘাগরা পরে ঘুরি, তো দেখবি চারিদিকটা একদম গোল হয়ে যায়, বড়, যেন মনে পুরোটা সমেত আমাদেরকে একদম এরকম করে ধরে আছে। তো সেই রকম কবি গ্রামের প্রকৃতিটার কথা বলেছে, যে চারিদিকে যে সবুজ মাঠ, বলছে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে, অর্থাৎ গ্রামের চারিদিকে সবুজে সবুজে ভরা। দূর থেকে যেন দেখে মনে হচ্ছে ঘাগরা পরে পুরো গ্রামটা দাঁড়িয়ে আছে, একটা সবুজ ঘাগরা, গোটা সবুজে সবুজে পুরোটাই ভরা হচ্ছে সেই গ্রাম। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, রাত্রে এখানে কি হয়, রাত্রি এখানে স্বাগত, অর্থাৎ রাত্রিকে স্বাগত জানানো হয় কিসের মাধ্যমে, স্বাগত জানানো হচ্ছে সন্ধেয় শাঁখের ধ্বনির মাধ্যমে, শাঁখের ধ্বনির মাধ্যমে, ঠিক আছে। রাত্রিকে স্বাগত জানানো হচ্ছে কিসে, সন্ধেবেলা যখন হচ্ছে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যেন শাঁখ বাজাচ্ছে, এই যে সন্ধে দিচ্ছে, তুলসী মণ্ডপে প্রদীপ দিচ্ছে, শাঁখ বাজিয়ে সন্ধ্যা আরতি করছে। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, আলপথ মানে কি বলতো, জমির মাঝখান দিয়ে যে পথ যাচ্ছে সেটাকে বলছে আলপথ। জমির বা ক্ষেতের মধ্যেখান দিয়ে দেখবি পথ হয়, বলে দিচ্ছি দাঁড়া, ক্ষেতের
মধ্যখান দিয়ে পথ, জমি বা ক্ষেতের মধ্য দিয়ে দেখবি একটা পথ হয়, সেই পথে বলছে কি যাচ্ছে, আল পথ ধরে কে যাচ্ছে, কিষান ঘরে ফিরছে সন্ধেবেলা। অর্থাৎ কবি এখানে কিন্তু একটা সুন্দর গ্রামের পরিবেশের কথা বলেছে, যেখানে কিভাবে সকাল হচ্ছে, সকালের পর দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, তারপরে কিভাবে সন্ধ্যা নামছে এবং গ্রামের কৃষকরা কিভাবে সন্ধ্যের সময় বাড়ি ফিরছে। এই যে একটা সুন্দর গ্রামের চিত্র, গ্রাম্য পরিবেশের চিত্র কবি কিন্তু আমাদের চোখের সামনে এখানে তুলে ধরছে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। বুড়ো বটতলায় কি হয়, সবাই সবাইকে ডাকে এবং সন্ধেবেলায় জনমত হয়, অর্থাৎ সবাই জড়সড়ো হয়ে একটা গল্পগুজব বসে ওখানে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে, কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। অর্থাৎ দেখ, বলছে দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, অর্থাৎ কি বলেছে যে এরা দুর্ভিক্ষের সঙ্গী, এরা কিন্তু দুর্ভিক্ষের সঙ্গী, অর্থাৎ দুর্ভিক্ষ কিন্তু এই গ্রামের লেগেই আছে এবং সেই দুর্ভিক্ষটাকে সঙ্গে নিয়ে আঁচল জড়ানো গায়ে, মানে এই যে এরকম করে যে আঁচল গায়ে জড়ায়, অর্থাৎ দুর্ভিক্ষটাকে কিন্তু এরা নিয়েই বেঁচে থাকে, তবু এরা কাজকর্ম করে। এমন নয় যে ওদের প্রত্যেকের খুব সচ্ছল অবস্থা, গ্রামের প্রত্যেকে যে সচ্ছল অবস্থা সেটা নয়, তারা দুর্ভিক্ষকে, তারা অনাহারকে, তারা হয়তো একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, এক মুঠো পায়, এক মুঠো পায় না, বিরাট যে খুব একটা ভালো মন্দ খেতে পায় তা পায় না, একবেলা মার ভাত খেয়ে হয়তো থাকে। তাই বলছে দুর্ভিক্ষের আঁচল জড়ানো, অর্থাৎ দুর্ভিক্ষ, অন্নাভাব, এই সব কিছুকে সাথে নিয়েই কিন্তু তারা বেঁচে আছে। সেই জায়গাটাতে গেলে কবি বলছে মনে হতে পারে যে সব যেন থেমে গেছে, সময় যেন এগোচ্ছে না। আমরা ব্যস্ত মানুষেরা দেখছি যে সময় খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, সময় একদম পাওয়া যাচ্ছে না এবং সময়ের সাথে মানুষ ক্রমাগত ছুটছে। তো এই যে ছোটা, কবি সেটাকে লক্ষ্য করেছে যে গ্রামে কিন্তু সেই ছোটাছুটিটা নেই। গ্রামে গেলে মনে হচ্ছে না, সময়টা ওখানে থমকে দাঁড়িয়ে গেছে, ওখানে সময় এগোয়নি, ইভেন ওখানে সময়ের সাথে সাথে মানুষজনও কিন্তু এগিয়ে যায়নি, তারা কিন্তু সেই এক জায়গাতে রয়ে গেছে। আমরা এখন যাকে হয়তো দেখলে পরে বলবো, ও বাবা, এ তো সেই একদম অজ পাড়া গা, সে একদম কিছুই নেই, বাবা এরা জানেই না বাইরের মানুষজন এখন কত কিছু। এই যে একটা ব্যাপার, এই সেরকম ভাবে কবি বলেছেন যে তাদের কাছে সময়টা কিন্তু আটকে আছে। তাই বলছে এ গ্রামের লোক আজও সব কাজ করে, কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়, অর্থাৎ এই দেখ ঢেকি দিয়ে তারা ধান কুটছে, প্রতিদিন সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে, অর্থাৎ প্রতিদিন সন্ধ্যায় প্রত্যেকে প্রদীপ জ্বালাচ্ছে, সন্ধ্যারতি করছে। একইভাবে এই যে কবি বারবার বলছে যে চিরদিনের, তো চিরদিনের কথাটা মানে কি, যে চিরকালীন কিন্তু গ্রামে এই জিনিসটা, এই পরিবেশটা, এই সুন্দর মানে জীবনযাপনটা কিন্তু এটা চিরকালীন, ওদের সব সময়ের জন্য, এটা কিন্তু তাদের পাল্টে যায় না। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। দেখ, রাত্রিবেলা হলে ঠাকুমা নাতনিকে গল্প শোনাচ্ছে, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ঠাকুমারা নাতনিকে গল্প শোনাচ্ছে। কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশেহারা দিকে দিকে। ঠাকুমা গল্প শোনাচ্ছে যে আকাল যখন হলো, অর্থাৎ দুর্ভিক্ষ যখন হলো, গতবার যখন দুর্ভিক্ষ হলো, অন্নাভাব হলো, তখন কিভাবে লোকজন দিশেহারা হয়ে চলে গেল এদিক ওদিক, সেই গল্প ঠাকুমা কিন্তু নাতিকে শোনাচ্ছে। চলে গেল এখানে সকাল ঘোষিত পাখির গানে, সকাল ঘোষিত পাখির গানে মানে পাখির গানে সকাল হচ্ছে। শহরাঞ্চলের মানুষরা এই জিনিসটা বুঝবে না, কারণ তাদের গাড়ির হর্নে সকাল হয়, পাখির গানে সকাল হচ্ছে। গ্রামের সকালের একটা সুন্দর মনোরম পরিবেশের কথা কবি এখানে বলেছেন, এক সুন্দর মনোরম পরিবেশ। কামার কুমোর তাঁতি তার কাজে জোটে, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানা আর বিচিত্র ধ্বনি ওঠে। তাহলে বলছে প্রত্যেকটা দেখ মানুষজন নিজের নিজের কাজ করছে, কামার নিজের কাজ করছে, কুমোর তাঁতি তারা প্রত্যেকে যেন নিজের নিজের কাজে ব্যস্ত, তারা নিজের নিজের কাজ করছে। সারা দুপুর চাষিরা কিন্তু
খেতে আছে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। দেখ এখানে দেখাচ্ছে, ছবিতেও দেখাচ্ছে যে কৃষক বধূ জল আনার সময় থমকে দাঁড়ায়, কি ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। অর্থাৎ সবুজ ফসল হয়েছে চারিদিকে। এই যে গ্রামের মানুষেরা চাষবাস করছে, গ্রামের মানুষেরা ফসল ফলাচ্ছে, যখন তারা চাষবাস করে, যখন তারা চাষের মানে ধান রোয়ে, তারপরে যখন মাঠ ভর্তি সেই সবুজ সোনালি সেই ধানটা যখন পাকে, সেই ধান কিন্তু তখন আস্তে আস্তে সবুজ, প্রথমে সবুজ থাকে, তারপর পাকতে পাকতে সেটা সোনালি রঙের হয় এবং পুরো মাঠ জুড়ে তখন কিন্তু সেই সোনালি ধানে একদম ভরে থাকে। সূর্যের আলো যখন সেই ধান ক্ষেতের মধ্যে পড়ে তখন একদম সোনালি আলো আসে। তাই কৃষক বধূ যখন দেখছে যে বাহ, এবারে তো ভীষণ ভালো ফসল হয়েছে, ভীষণ ভালো চাষ, তাহলে সুবর্ণ যুগ অর্থাৎ সোনার যুগ আসছে সবুজ ফসলে। অর্থাৎ দেখো গ্রামের পরিবেশের কথা, গ্রামের একটা সুন্দর পরিবেশের কথা কিন্তু কবি এখানে বলেছেন। গ্রামে কিভাবে সকাল থেকে রাত হচ্ছে এবং গ্রামের মানুষজন কিভাবে তাদের জীবনযাপন অতিবাহিত করছে, প্রত্যেক দিন তারা কি নিয়ে বেঁচে আছে, কিভাবে তাদের জীবনটাকে চালাচ্ছে, শত দুর্ভিক্ষের মধ্যেও, অন্নাভাবের মধ্যেও, কষ্টের মধ্যেও তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, এই যে এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, ঠাকুমা কাকে গল্প শোনায়, ঠাকুমা কাকে গল্প শোনায়, প্রশ্ন আসে, ঠাকুমা কাকে গল্প শোনায়। তোমাদের বইয়ে যা যা প্রশ্ন আছে তার বাইরে গিয়েও কিন্তু এই ছোট 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 প্রশ্ন আসবে। কারা কারা কাজে জোটে, কারা কাজে জোটে, ছোট ছোট প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কারা কাজে জোটে, একদম ছোট্ট ছোট্ট প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। কৃষক বধূ থমকে কোথায় তাকায়, কি দেখে, কৃষক বধূ থমকে কি দেখে, এইভাবেও এই কোশ্চেনটা আসতে পারে। আবার এই কোশ্চেনটা আসে কে থমকে তাকায়, কে জল আনবার পথে থমকে তাকায়, কে জল আনবার পথে থমকে তাকায়। নেক্সট প্রশ্ন আসবে সবুজ ফসলে কি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রত্যেকটা শর্ট কোশ্চেন। সবুজ ফসলে কি আসে, ওকে। এর আগেরটাতে দেখো, এই গ্রাম কি পড়ে, এই গ্রাম কি পরে, সবুজ ঘাগরা পরে, তাই তো, এই গ্রাম সবুজ ঘাগরা পরে। কিষানকে ঘরে পাঠায় কে, কিষানকে ঘরে পাঠায় কে, আলপথ, কিষানকে ঘরে পাঠায় কে, আলপথ। কৃষক বধূরা পায়ে কি নাচায়, কৃষক বধূরা পায়ে কি নাচায়। তারপর আগেরটা থেকে দেখি,
এই যে ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থমকে গেছে, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থমকে গেছে। নেক্সট, কে আত্মদানের সাড়া দেয়, কে আত্মদানের সাড়া দেয়। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো, ঠিক আছে, 1 মার্কসের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একদম লাইন বাই লাইন কিন্তু প্রশ্ন আসবে। নীরব কিষান পাড়া, নীরব এখানে অমর কিষান পাড়া, তাহলে এখানে নীরব কি, এখানে নীরব কি, কিষান পাড়া। নেক্সট, বর্ষায় বিদ্রোহ করে কে, বর্ষায় বিদ্রোহ করে কে, বর্ষায় বিদ্রোহ করে কে, না বর্ষায় বিদ্রোহ করে নদী 12 মাস। তারপরে চলো এই কোশ্চেনগুলোই মোটামুটি তোমাদের কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, 1 মার্কসের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের অনুশীলনীতে যা যা প্রশ্ন আছে সেগুলো তো তোমরা করবেই, তাছাড়াও এই কবিতাটা থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেক সময় দিয়ে দেয় কিন্তু যে চিরদিনের কবিতার কবির নাম কি, কবির নাম কি। আচ্ছা, বড় প্রশ্নে অনেক সময় প্রশ্নটা দেয় যে চিরদিনের কবিতায় কবি গ্রাম্য প্রকৃতির যে রূপের বর্ণনা দিয়েছে তা লেখো। ওকে, আচ্ছা, অনেক এই প্রশ্নটাও আসে যে সময় কিভাবে এসে থেমে গেছে এই গ্রামের মধ্যে, কিভাবে এসে থেমে গেছে বলে মনে হয়। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসে। আমি যেটা বললাম তোমাদের যে শহরাঞ্চলের মানুষদের কাছে কিন্তু তারা ব্যস্ত, এই ব্যস্ত জীবনের মধ্যে যেন যত তারা মানে দিন যাচ্ছে তত উন্নতির দিকে এগোচ্ছে এবং তত যেন সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু এই গ্রামের পরিবেশে কিন্তু কিচ্ছু পাল্টাচ্ছে না, তারা যেন চিরদিনের একরকম, চিরকালীন তারা যেন সেই একই রকম। সময় যেন কোথাও গিয়ে থমকে আছে, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে, সময়টা ওই জায়গা থেকে এগোচ্ছে না, পৃথিবী নিজের মতন করে এগিয়ে যাচ্ছে, কিন্তু গ্রাম্য পরিবেশের মানুষেরা, গ্রামের মানুষেরা কিন্তু সেই দিকে এগোচ্ছে না, সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। চলো নেক্সট এবার আমরা পড়বো ভানু সিংহের পত্রাবলী। আমরা জানি যে রবীন্দ্রনাথের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, এবং ভানু সিংহের পত্রাবলী মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা পত্র লিখেছেন, সেই পত্রের কথা আজকে আমরা এখানে পড়বো। তো চলো, বলছে কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি, রবীন্দ্রনাথ বলছেন ভানু সিংহের পত্রাবলী। আচ্ছা, প্রথমে এখানে আমি একটা কথা লিখে দিই, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম,
ঠিক আছে? কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি। মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারেই গিলে ফেলেছে। তার উপরে আবার আকাশ মেঘে লেখা, রাত্রির থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চাই। আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছই দিনুর ঘরে। আর এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোক্কর খেতে। তাহলে কি বলছে যে লেখক বলছে কলকাতার শহরটা লেখকের একদম পছন্দ হয় না। সেখানে ইট কাঠ পাথর, চারিদিকে গাড়ি ঘোড়া, বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়ি, মানে একদম যানজট, যেন মনে হচ্ছে একদম চারিদিক থেকে আষ্টে পিষ্টে রেখেছে। যারা খোলা প্রকৃতিতে মানুষ, কবি তো শান্তিনিকেতনের মতন জায়গায় মানুষ, আমরা জানি যারা যারা শান্তিনিকেতন গেছো কখনো তারা দেখবে, পার্সোনালি আমার শান্তিনিকেতন জায়গাটা ভীষণ ভালো লাগে। মানে আমার গেলেই মনে হয় সত্যি আলাদা একটা শান্তি আছে জায়গাটার মধ্যে, একটা নিরিবিলি জায়গা, একটা সুন্দর মানে সকাল, একটা মানে মানে বাড়ি ঘরগুলো এত সুন্দর, যেখানে পরিবেশটা এত সুন্দর। এবং খুব স্বাভাবিক, আমাদের শহরাঞ্চল তো ব্যস্ততম বটেই, কলকাতাটা যেন তার মধ্যে একটু বেশি, সব সময় গাড়ি ঘোড়া চলছে, সব সময় একটা শান্ত পরিবেশ নেই, বড় বড় ইট কাঠ পাথরের বাড়ি, মানে কোথাও তুমি একটু মানে গাছপালা দেখতে পাবে না, কোথাও তুমি একটু মানে আকাশটাকে ভালো করে দেখতে পাবে না, কোথাও তুমি একটু শান্তি করে মানে মন জোড়াতে পারবে না। কবির মন যেন কলকাতাতে, এই লেখকের মন কলকাতায় যেন একদমই টিকছে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তার একদম ভালো লাগছে না কলকাতা শহরটা, ওই ইট কাঠ পাথরের শহর তার ভালো লাগছে না, কারণ সে খোলামেলা প্রকৃতিতে বড় হয়েছে, খোলামেলা প্রকৃতিতে সে মানুষ হয়েছে, সে সেই খোলামেলা প্রকৃতির সে মানুষ। তাই বলছে যে সেখানে যেন যখন শান্তিনিকেতনে যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির একটা আলাদা সৌন্দর্য আছে। সেই বৃষ্টি যখন হয় ঘাসে ঘাস যেন, ঘাসগুলো যেন আনন্দিত হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে, বৃষ্টির মধ্যেও একটা সৌন্দর্যতা আছে, একটা প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, যেটা কিন্তু লেখক বলছে কলকাতাতে সেটা কিন্তু নেই। খেতে খোড়া হয়ে পড়ে, কোথায় তার নৃত্য, কোথায় তার গান, কোথায় তার সবুজ রঙের উত্তরীয়। সবুজ রঙের উত্তরীয় মানে সবুজ ঘেরা, অর্থাৎ সবুজ ঘেরা, সবুজ ঘেরা প্রকৃতির কথা কিন্তু এখানে বলেছে। উত্তরীয় কি, উত্তরীয় কথাটার মানে কি বলতো? উত্তরীয় দেখবি আমরা এরকম করে গায়ে এরকম করে নিই, তাহলে সবুজ ঘেরা বলছে সে এটা কোথায়, এখানে সেগুলো তো দেখতেই পাই না, কোথায় তার পূবে বাতাসের উড়ে পড়া জটাজাল। কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে 8 বছরের মতন কলকাতায় বর্ষামঙ্গল গান হবে, কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি, সেই গান কি কলকাতা শহরের হাটে জমবে? লেখক বলছে যে শ্রাবণ মাসে কলকাতায় বর্ষামঙ্গল অনুষ্ঠান হবে এবং সেখানে বর্ষামঙ্গল গান হবে, কিন্তু যে বর্ষার গান ওই শান্তিনিকেতনের মাঠে বসে তৈরি হয়েছে, তার মনোরম প্রকৃতির মাঝে বসে সেই গান যতটা মানে মাধুর্য পায়, সেই গান কি ইটকাঠ পাথরের শহরে ততটা মাধুর্য পাবে? কবি এই লেখক কিন্তু বারবার ভাবছে যে কলকাতার শহরের হাটে কি ওই গানটা জমবে। এখানে অনুরোধে পড়ে কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে, কিন্তু এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো বাজে না। তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, অতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন স্বরে গাইতে পারবে। কখনো বা এসরাজে বাজিয়ে তুলবে। এসরাজ হচ্ছে কিন্তু একটা যন্ত্র যেখানে গান বাজানো হয়, এটা কিন্তু গানের একটা যন্ত্র। এসরাজ হচ্ছে গানের একটা যন্ত্র, ভীষণ সুন্দর তার সুর। তুমি যাওয়ার পর আরো কিছু কিছু নতুন গান আমার সেই খাতায় জমে উঠেছে, কলকাতায় না এলে আরো জমতো। এদিকে দিনুবাবুও দাঁত তোলাবার জন্য 2-3 দিন হলো কলকাতায় এসেছেন। আষাঢ় মাসের বর্ষাকে এ শহরে যেমন মানায় না, দিনুবাবুকেও মানায় না। আজ সকালেই সে পালাবে স্থির করেছে। ইতি 29শে আষাঢ় 1329। তাহলে এই যে রবীন্দ্রনাথ চিঠিটা লিখছে, তো রবীন্দ্রনাথ চিঠিটাতে কি বলতে চাইছে বলতো? রবীন্দ্রনাথ বলছে যে কলকাতার যে বর্ষা, কলকাতায় বৃষ্টির পর যা পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে শান্তিনিকেতনের পরিবেশের
কোনো পার্থক্য নেই। তাই লেখকের কিন্তু মন চাইছে না এই কলকাতার ইট কাঠ পাথরে এইখানে বসে তার বর্ষামঙ্গল গান গাওয়ার বা বর্ষার গান গাওয়ার বা প্রকৃতির গান গাওয়া। কারণ প্রকৃতি যে খোলামেলা প্রকৃতি, আমরা দেখবি যখন নৌকোতে কেউ যায়, মানে প্রত্যেকটা গানের একটা করে কিন্তু পরিবেশ থাকে, সেই গানটা গাওয়ার একটা পরিবেশ থাকে। হয়তো গানটা যখন লেখক লিখেছেন তখন সেই পরিবেশে বসে লেখক লিখেছেন, রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যে ওই গান যে উদ্দেশ্যে লেখা, যে ভাব নিয়ে লেখা, যে স্নেহের পরশ গানটার মধ্যে আছে, যে প্রকৃতির সৌন্দর্যতার মাধুর্য গানটার মধ্যে আছে, সেই গানের লেখাগুলো কিন্তু কলকাতা শহরের, কলকাতার এই ইট কাঠ পাথর শহরের ঘরে এসে সেই গান কিন্তু মানায় না। যেমন দেখবি সবসময় সব কিছু মানায় না, বর্ষার সময় যেমন বর্ষার গানটাই মানায়, এই বর্ষার গান তুই কঠোর গরমে করবি সেটা যেমন মানায় না। যেমন দেখবি মহালয়ার গানটা, মহালয়াতে যে গান হয় বা যে মহালয়া যে আমরা দেখি বা মহালয়ার যে চণ্ডীপাঠটা, মহালয়াটা যেটা, সেটা দেখবে ওই দুর্গাপুজোর সময়টাতেই মানায়, অন্যান্য সময়গুলো তুই যতই বাজা সেটাকে কিন্তু মানায় না। এখানেও কিন্তু রবীন্দ্রনাথ সেটাই বলতে চাইছে যে যেখানকার জিনিস সেইভাবেই মানায়, সেটা অন্য জায়গায় এসে কিন্তু সেইভাবে মানায় না। আত্রাই নামক একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছি, বর্ষার মেঘ ঘন হয়ে আসছে, ঘন ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে, একটু ঝোড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে, নদী কুলে কুলে পরিপূর্ণ, স্রোত খরতর, দলে দলে শৈবাল ভেসে আসছে, অর্থাৎ দলে দলে শ্যাওলা ভেসে আসছে। পল্লীর আঙিনার কাছ পর্যন্ত জল উঠেছে, গ্রামের একদম মুখ অব্দি জল চলে এসছে, ঘন বাঁশের ঝাড়, আম কাঁঠাল তেঁতুল কুল শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। এখানে কবি এই লেখক একটা গ্রামের কথা বলেছে যেখানে গাছপালা দিয়ে গ্রামটাকে পুরো ঘিরে আছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে, কচি ধানের মাথা জলের ওপর জেগে আছে, দুই তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা, দুই তটে মানে দুই তীরে, নদীর দুই তীরে বলছে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে, তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে, সমস্তটার ওপর বাদল সায়ান্নের ছায়া, অর্থাৎ বর্ষার সন্ধ্যার ছায়া, বর্ষার যে সন্ধ্যা তার ছায়া যেন নেমে এসেছে, বর্ষার সন্ধ্যার ছায়া নেমে এসেছে। মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটা ম্লান আভা এই বৃষ্টিধারার আবেগের ওপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতন। অর্থাৎ এখানে দেখ কবি বলছেন যে কিভাবে একটা সুন্দর গ্রামের পরিবেশে, কবি রবীন্দ্রনাথ কিন্তু সেই গ্রামের পরিবেশের কথা লিখেছেন। আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই, লেখক কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু নদীতে যেতে যেতে এই লেখাটা লিখছে যে নদী থেকে গ্রামটাকে যেমন দেখাচ্ছে, সেই গ্রামের পরিবেশটার কথা, সেই সৌন্দর্যটার কথা, সেই প্রাকৃতিক সৌন্দর্যতার কথা কিন্তু এখানে লেখক লিখেছে। এই জলস্থল আকাশের ছায়াবৃষ্ট নিবৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান তৈরি করতে ইচ্ছে করছে, কিন্তু হয়তো হয়ে উঠবে না। আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখবার সময় এখন নয়। অর্থাৎ লেখক বলছেন, রবীন্দ্রনাথ বলছেন যে এত সুন্দর পরিবেশ, সেই পরিবেশ যেন মনে হচ্ছে আমি দু চোখ ভরে খালি দেখব, এবং সেই সৌন্দর্যটাকে লেখক বলছে আমি আস্বাদন করতে চাই। তাই আমি চাইছি না এখন খাতার মধ্যে আমি কোনো গান লিখি, গান লিখতে ইচ্ছে করছে এরকম একটা পরিবেশে, কিন্তু লেখকের মন চাইছে না ওই খাতার মধ্যে চোখটা যেতে। এত সুন্দর পরিবেশ, সেই পরিবেশটাকে কিন্তু লেখক দু চোখ ভরে দেখতে চায়, প্রাণ ভরে চোখ ভরে লেখক কিন্তু দেখতে চায়। অনেকদিন বোলপুরে শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি, এখন এই নদীর ওপর এসে মনে হচ্ছে পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। নদী আমি ভারী ভালোবাসি, আর ভালোবাসি আকাশ। নদীতে আকাশে চমৎকার মিলন, রঙে রঙে রঙে, আলোয় গায়ে, ছায়ায় ছায়ায়, ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো। আকাশ পৃথিবীতে আর কোথাও আপনার সাড়া পায় না এই জলের ওপর ছাড়া। বলছে আকাশ আর পৃথিবী এই দুটো যেন জলের ওপর এলে মনে হয় যে একেবারে মিশে গেছে। আজ রাত্রের গাড়িতেই কলকাতা যাব,
মনে করে ভালো লাগছে না। তাহলে কি বলছে, বলছে আজকে রাত্রের গাড়িতেই আবার কলকাতা ফিরবো, এটা মনে করে একদম রবীন্দ্রনাথের ভালো লাগছে না। কারণ বোলপুরের যে একটা সুন্দর পরিবেশ, যে পরিবেশে লেখক বড় হয়েছে, যেখানে লেখক গান বেঁধেছে, কবিতা লিখেছে, তার লেখনী যেখানে প্রকাশ হয়েছে, সেই সুন্দর মনোরম জায়গা ছেড়ে এই ইট কাঠ পাথরের জায়গায় কিন্তু লেখক কোনোভাবেই আসতে চায় না। তার মনই টেকে না কলকাতা শহরে এসে। কলকাতা শহরের জাম জট, এই বড় বড় অট্টালিকাতে তার প্রাণটা যেন একদম হাঁসফাঁস করে ওঠে, তার দম বন্ধ হয়ে আসে। সে চায় খোলা প্রকৃতি, সে চায় খোলা আকাশ, খোলা নদী, যার মধ্যে সে বিচরণ করে বেড়াবে। তবেই তো গান আসবে, তবেই তো লেখা আসবে। ইট কাঠ পাথরে তার লেখা আসে না। আবার যখন একধারে লেখক যখন বোলপুরে যাচ্ছে, সেখানে যখন আত্রাই নদীতে সে ভেসে বেড়াচ্ছে, সেই আত্রাই নদীর থেকে সে দেখতে পাচ্ছে প্রকৃতির সৌন্দর্যতা, সে দেখতে পাচ্ছে আকাশ এবং পৃথিবীর ঘনিষ্ঠতা। সে ভাবছে যে জলটা জলের মধ্যে এলেই যেন আকাশের সাড়া পাচ্ছে, আকাশ আর পৃথিবীর সাড়া পাচ্ছে, এবং সেই মনোরম দৃশ্য সে প্রাণ ভরে দেখতে যাচ্ছে, চোখ ভরে দেখতে চাইছে। সেখানে তার গানের কথা মাথায় এলেও সে গান কিন্তু লিখতে চাইছে না, কারণ তার দু চোখ তখন চায় প্রকৃতিকে আস্বাদন করতে। আচ্ছা, এখান থেকে কিছু প্রশ্ন আসবে। এক, রবীন্দ্রনাথ তার পত্রতে শান্তিনিকেতনের যে মনোরম পরিবেশের, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন তা লেখো। নেক্সট, কলকাতার কলকাতা শহর কেন কবির ভালো লাগে না, কেন রবীন্দ্রনাথের ভালো লাগে না? নাম্বার 3 আসবে। আরেকটা ব্যাপার এখানে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কে দাঁত তোলাবার জন্য কলকাতা গেছে? রবীন্দ্রনাথ কোন নদীতে বোটে করে ভেসে বেড়াচ্ছে? ঠিক আছে, আরেকটা প্রশ্ন আসে, গ্রামের ও কলকাতা শহরের বর্ষার প্রকৃতির তুলনা কিভাবে করেছে কবি?
কিভাবে করেছেন, সরি কবি না লেখক, বারবার কবি কবি বেরিয়ে যাচ্ছে, আগেরটা কবিতা পড়িয়ে বারবার কবি কবি বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো জায়গার বর্ষার বর্ণনা, বর্ষার সময় কলকাতা শহরের প্রাকৃতিক বর্ণনা এবং গ্রামের প্রকৃতির যে প্রাকৃতিক বর্ণনা, সেই বর্ণনার কথা কিন্তু কবি আমাদের এই পত্রাবলীতে আমরা পড়েছি। কিভাবে আমরা মানে কিভাবে একটা কলকাতা শহরে যখন বর্ষা নামে তার কি প্রাকৃতিকের কি কেমন, আবার যখন বোলপুর শান্তিনিকেতনে যে বর্ষা, সেখানে তার কীরকম প্রাকৃতিক অবস্থা বা প্রকৃতির যে সৌন্দর্যতা, সেই দুটোকে কিন্তু তুলনা করেছেন এখানে লেখক রবীন্দ্রনাথ। এবং সেই কথাটা কিন্তু তখন এখানে লিখতে হবে যে গ্রামের বর্ষা যখন হচ্ছে সেখানে কিভাবে দেখবে, আমাদের এখানে দিয়েছে যে, কোথায় দেখলাম, এই যে এখানে যখন বৃষ্টি নামে তখন ওই বৃষ্টি কেমন হয়, আবার যখন শান্তিনিকেতনের মাঠে শান্তিনিকেতনে যখন বর্ষা হয় সেই বর্ষা কীরকম হয় সেই কথা লিখেছে। তো এইগুলো হচ্ছে এই দুটো আজকে তোমাদের পড়ানো হলো। তো এই দুটো থেকে, কবিতাটা থেকে আমি প্রশ্ন তোমাদের দিয়েছি। অনুশীলনীতে যা প্রশ্ন আছে, অনুশীলনীতে যা আছে সেগুলো তোমরা অবশ্যই করবে, সেগুলো তো করতে হবে, সেগুলো তো দেবেই বইয়ের মধ্যে, কিন্তু বই ছাড়াও কিছু কিছু তোমাদেরকে কিন্তু করে রাখতে হবে। আর সেইগুলো হচ্ছে এই যে প্রশ্নগুলো আগের যে কবিতা থেকে দিয়েছি, শর্ট প্রশ্ন, ছোট্ট ছোট্ট প্রশ্ন, ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো তোমাদের ক্লিয়ার রাখতে হবে, কারণ ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো যত ক্লিয়ার করবে বড় প্রশ্নগুলো লিখতে সুবিধা হবে। আর এই যে তোমাদেরকে পত্রাবলী থেকে যে প্রশ্নগুলো দিলাম, এর মধ্যে কিছু কিছু প্রশ্ন তোমরা বইয়েও পাবে এবং বইয়ের বাইরেও তোমাদের কিছু কিছু প্রশ্ন দিয়েছি, ছোট্ট ছোট্ট কোশ্চেন, এমসিকিউ টাইপ, 1 মার্কস টাইপের কোশ্চেন দিয়েছি, কারণ সব রকমের প্রশ্নই কিন্তু আমাদেরকে রেডি করতে হবে, আমাদেরকে তৈরি করে রাখতে হবে। প্রশ্ন কিন্তু মানে যেখান থেকে দেবে, যা দেবে আমাদেরকে কিন্তু সেটা রেডি রাখতে হবে। তো পরীক্ষা কিন্তু তোমাদের একদম সামনে চলে এসছে, এবার তো তোমরা পরীক্ষার জন্য লেগে পড়েছই, আর মোটে হয়তো 2-1টা দিন বাকি। খুব ভালো করে পড়ো, বাংলা পরীক্ষা তো একদমই শুরুতে। ছোট ছোট প্রশ্নগুলো পড়ো, ছোট ছোট জায়গাগুলো পড়ো, পুরো বইটাকে আগে পড়ো, গল্প হোক কবিতা হোক সেইগুলোকে খুব মন দিয়ে পড়ো, খুব ভালো করে পড়ো। তো চলো, পরীক্ষা সবার খুব ভালো হবে। সবাইকে সেকেন্ড সামেটিভের জন্য বেস্ট অফ লাক আমার তরফ থেকে। তো চলো, আজকের মতন টাটা।